পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক, বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা। আজ যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, আওয়ামী আমলের পুনরাবৃত্তি বিএনপির, মন্তব্য নাহিদ ইসলামের। সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। চট্টগ্রামে প্রকাশ্যেই অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি, গুলিবর্ষণ আর খুনোখুনি। আতঙ্কিত ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। অস্ত্রের ঝনঝনানি, সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আছি। অস্ত্রধারী যারা সন্ত্রাসী আছে এদের বিরুদ্ধে আমাদের টলারেন্স জিরো। ঢাকার বিবর্তনে বদলেছে সাংস্কৃতিক চর্চার ধরন, জায়গা পেয়েছে ক্যাফে কালচার, ডিজিটাল প্ল্যাটফর্ম, শেকড় স্মরণের তাগিদ। কোনো কিছু পরিবর্তন আমরা করিনি, আমরা পুরাতনকে আঁকড়ে আছি। রুচির সাথে সাথে জায়গারও পরিবর্তন হয়েছে। এখানে শ্বাস ফেলা যায় না ঠিক মতো, এখানে আকাশ দেখা যায় না ঠিক মতো। বর্ষার সঙ্গে কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, মাস ব্যবধানে আক্রান্ত দ্বিগুণ। আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতির অবনতির শঙ্কা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি ইশতিয়াক আহমেদ। মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে সফল বৈঠক হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে কূটনীতিক গোর লিখেন, দুদেশের সম্পর্ক শক্তিশালী করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিস্তারিত হোসেন জাহিদের প্রতিবেদনে। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনকে সাথে নিয়ে সন্ধ্যা 6:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করতে যান তিনি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠক চলে প্রায় 1 ঘণ্টা। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় সার্জিও গোর লেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করতে আলোচনায় ইতিবাচক অগ্রগতি এসেছে। পরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক আছে বিএনপি সরকারের। মার্কিন বিশেষ দূতের সঙ্গে ইতিবাচক আলোচনার কথাও জানান তিনি। আমাদের দুদেশের মধ্যে অত্যন্ত চমৎকার বাইল্যাটারাল রিলেশনশিপ এখন বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি। বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনাই হয়নি। বৈঠকে স্থান পায়নি ভারত চীনের সাথে বাংলাদেশের বিষয়টিও। কাজেই এ বিষয়ে উদ্বিগ্ন নয় আমেরিকা, এমনটাই দাবি পররাষ্ট্রমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারতকে এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয় নাই। শুক্রবার সকালে সার্জিও গোর কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। শনিবার বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। হোসেন জাহিদ, এখন ঢাকা। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে সিলেটের বিভিন্ন উপজেলায় সমাবেশ এবং মতবিনিময় সভা করেছে এনসিপি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলার অভিযোগ থাকলেও সিলেটের 2টি উপজেলায় মতবিনিময় সভা এবং সমাবেশ করেছে দলটি। হবিগঞ্জের পর সিলেটের গোলাপগঞ্জেও দলের ওপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মীরা। এনসিপি নেতাকর্মীরা বলেন, সংস্কারহীনতা এবং বিরোধী দলের দমন পীড়নের উদ্দেশ্যেই এমন আক্রমণ করেছে সরকারি দল। সিলেট থেকে আরো জানাচ্ছেন সন্দীপন শুভ, ছবি তুলেছেন অনিল পাল।
হবিগঞ্জে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলা এবং মৌলভীবাজারে পুলিশি বাধার পর সিলেটেও ঘটনাবহুল দিন কাটালেন এনসিপি নেতারা। দুপুরে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে মতবিনিময় শেষে ফেরার পথে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িতে হামলার অভিযোগ ওঠে ক্ষমতাসীন বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে। এ সময় দলের অন্যতম নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে বিএনপি, তবে ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান আমাদেরকে প্রতিহত করতে পারবে না, কিছুই করতে পারবে না। রাজপথে থাকবো, রাজপথে হলো আমরা প্রোগ্রাম করব, যদি মেরে ফেলে রাজপথে মেরে ফেলবে, সমস্যা নাই। এই ঘটনার প্রেক্ষিতে সরকারের স্পষ্ট মদত রয়েছে এবং বিরোধী দলকে দমন করার উদ্দেশ্যেই এমন হামলা করা হয় বলে মন্তব্য করেন সার্জিস আলম। মানুষ মারার এই ঠিকাদারি তারেক রহমান নিছে কিনা এটা তারেক রহমান বলা উচিত। যদি নেয়, ছাত্রদলকে যদি এভাবে সন্ত্রাসী পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়, যদি তার দলকে তারেক রহমান কন্ট্রোল না করতে পারে, তাহলে বলুক যে আমি সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী ক্যাডার পালতেছি, ছাত্রদল আমার সন্ত্রাসী ক্যাডার, তারা হামলা করবে, আপনারা আপনাদের মতো রাজনীতি করেন। এদিকে কানাইঘাটের সমাবেশে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সংসদ নির্বাচনও পক্ষপাত দুষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, তবে কেউ যাতে স্বৈরাচার হয়ে না উঠতে পারে সেজন্য এনসিপি লড়াই চালিয়ে যাবে। স্থানীয় সরকার নির্বাচনে কোন ধরনের কারচুপি, কোন ধরনের লাঠিয়াল বাহিনী, কোন ধরনের সন্ত্রাসীদেরকে আমরা জায়গা করতে দেব না। এর আগে দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল, ঠিক সেভাবেই বিএনপি কর্মীরা এনসিপির উপর হামলা করছে। এই অগণতান্ত্রিক পরিস্থিতি বিগত 16 বছর দেখেছি, যেখানে সরকারের বিরুদ্ধে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, যেখানে বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। শাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ঢুকলাম, আমরা যে আয়োজন দেখলাম প্রশাসনের, মনে হচ্ছে এখানে বিশাল একটা মারামারি যেন হয়ে যাবে। এটার জন্য যারা সন্ত্রাস করে তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে এই এত নিরাপত্তার প্রয়োজন হয় না। পরে সিলেটের ওসমানীনগরে দলীয় সমাবেশে অংশ নেয় এনসিপির কেন্দ্রীয় নেতারা। শুক্রবার সিলেটের আরও 3টি উপজেলায় জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। সন্দীপন শুভ, এখন সিলেট। দেশের বিভিন্ন স্থানে দলের কর্মসূচি ঘিরে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে এনসিপি। বৃহস্পতিবার রাতে বাংলা মোটরে দলটির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে নেতারা বলেন, বিএনপি একদিকে গণভোটের রায় বাস্তবায়ন করছে না, অন্যদিকে তাদের উপর হামলা করছে। এনসিপির কর্মসূচিতে বাধা ও আঘাত হাসলে সরকার শান্তিতে দেশ চালাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি পদযাত্রায় অংশ নেয়া আলিফের উপর হামলাকারীদের গ্রেপ্তার সহ 3 দফা দাবিও জানানো হয়। আমরা এই গুন্ডামির রাজনীতি, ওই সন্ত্রাসের রাজনীতি, এই রড দিয়ে মারার রাজনীতি, বাঁশ দিয়ে মারার রাজনীতি আওয়ামী লীগের সময়ে দেখেছি। সেই রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশে 24-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। 24-এর পরে আমরা বাংলাদেশে আর রড বা শস্ত্রের রাজনীতি দেখতে চাই নাই। আমরা এই ধরনের ঘটনা 2024 সালের গণঅভ্যুত্থানের পূর্বে নিয়মিত ঘটতে দেখতাম। আমরা দেখেছি যে শক্তিশালী ফ্যাসিবাদ 17 বছর ধরে গড়ে উঠেছিল, তার একটি জেনারেশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ নেওয়ার ফলে তাদের কি পরিণতি হয়েছে। আমরা দেখছি বিএনপি সরকার আবার সেই একই পথে হাঁটা শুরু করেছে। এদিকে হবিগঞ্জ এবং সিলেটে এনসিপির কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে 11 দলীয় ঐক্যের মুখপাত্র এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, এই ঘটনা বিগত ফ্যাসিবাদের পুনরাবৃত্তি। রাতে রাজধানীর মিন্টো রোডে সংসদে বিরোধী দলীয় নেতার বাসভবনে এক বৈঠকের পর ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী 5 আগস্ট পল্টনে জোটের পক্ষ থেকে মহাসমাবেশ পালনের কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তিনি। আজকে হাহাকার অবস্থা, ঘরে চুলা জ্বলে না, গ্যাসের সংকট, এর আগে তেলের সংকট ছিল, এরপরে চাঁদাবাজি, দুর্নীতির মহোৎসব, দলীয়করণ ইতিহাসের সব রেকর্ড ম্লান করে দিয়েছে। দলের পদ পদবীধারী লক্ষ্য এখন অ্যাডমিন ক্যাডারে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। জুলাই সনদের এই অভ্যুত্থান, তার চেতনা এবং সংস্কারের যে মূল লক্ষ্য, এটা একটা সরকার পরিবর্তনের
অভ্যুত্থান হয়নি, একটা রাষ্ট্রের মধ্যে আমূল পরিবর্তনেরই কিন্তু অভ্যুত্থান হয়েছে, একটা সিস্টেমের চেঞ্জ করার কথা বলা হয়েছে। তাহলে এটাও এখানে ব্যাহত হবে। এই জন্য আমরা এই ইস্যু নিয়ে মাঠে নেমেছি। আবেদন হারাতে বসেছে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ। ভবন সংকট, ল্যাবে পর্যাপ্ত উপকরণের অভাব, লাইব্রেরিতে বই সংকট সহ নানা সমস্যায় জর্জরিত প্রায় 200 বছরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ফলে দিন দিন পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায়। শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ অবহেলা, অযত্নে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পড়াশোনা। তবে সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনায় ফের ঘুরে দাঁড়াতে পারে কলেজটি। রাব্বি আল রাহিদের প্রতিবেদন। একটা ক্লাসরুমের মধ্যে ফার্স্ট ইয়ারের ক্লাস হয়, সেকেন্ড ইয়ারের ক্লাস হয়, থার্ড ইয়ারের ইভেন ফোর্থ ইয়ারের ক্লাস হয়। যদি এটা কোনো ক্লাসরুমের পর্যায়ে পড়ে না, এটা তো এখানে জাস্ট শুধু হাতে চলার জন্য বা ডরমিটরি টাইপের। 100 বছর আগের হলে আর কি সমস্যা বার করতে পারে। মৃত্যু ফাঁদের উপরে শুয়ে আছি, মনে করেন ঘুমানোর সময় কখন কি হয়। নো দাই সেলফ, নিজেকে জানো। গ্রিক দার্শনিক সক্রেটিসের এই মূল মঞ্চে চলা ঢাকা কলেজ যেন নিজেকেই হারিয়ে ফেলেছে। 184 বছরে অসংখ্য মেধা তৈরি করলেও এখন বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ। বাইরে থেকে সুরম্য ফটক দেখা গেলেও ভেতরে অযত্ন আর জরাজীর্ণের ছাপ সর্বত্র। কলেজে বর্তমানে প্রায় 15,000 শিক্ষার্থী, 19টি বিভাগের মধ্যে প্রতিটি শ্রেণীকক্ষ সংকট। সপ্তাহে ক্লাস হয় মাত্র 2 দিন। ল্যাব রুমে আর সেমিনারে মাঝে মাঝে ক্লাস হয়। তো আমাদের বর্তমানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ক্লাসরুম সংকটের কারণে মোটামুটি আমাদের যে সিলেবাসটা থাকে সেটা শেষ হয় না। এমন পরিস্থিতিতে মাঝে মাঝে শিক্ষার্থীদের যেতে বলা হয় নতুন ভবনের 10 তলায়। প্রতিবর্ষে বিভাগগুলোতে যোগ হয় প্রায় 130-এর মতো শিক্ষার্থী। তবে কিছু ক্লাসরুমের ধারণ ক্ষমতা 30 বা 40-এর বেশি নয়। অধিকাংশ শিক্ষার্থী ক্লাস করেন দাঁড়িয়ে। ক্লাসরুম সংকট এতটাই তীব্র যে ভবনের বারান্দায় বেঞ্চ পেতে চলে ক্লাস। যেখানে আমরা হাঁটা চলার স্থান, সেইখানে বসে আমরা ক্লাসরুমে ক্লাস করতেছি। অন্য ব্যাচের যে ক্লাসমেটরা আছে ওরা এসে এখানে অপেক্ষা করে একটা ক্লাস শেষ হওয়ার পরে তারা ক্লাস করবে, এরকম। এমনকি কলেজের পুরনো মূল ভবনে রয়েছে বেশ কয়েকটি গ্যালারি, যার অবস্থাও খুবই জরাজীর্ণ। রয়েছে অপরিষ্কার টয়লেট, ভাঙা বেসিন, অপ্রতুল পানির ব্যবস্থা, সব মিলিয়ে যা ব্যবহার অনুপযোগী। সেমিনারে বই নেই, ল্যাবে পর্যাপ্ত উপকরণের অভাব, আর অধিকাংশ কম্পিউটারই নষ্ট। শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায়ে গঠিত হলেও নেতৃত্ব শূন্যতায় ব্যবহার হয় না ছাত্র সংসদ কার্যালয়ও। যদি আমাদের হল সুবিধাটা খুব ভালো থাকতো, তাহলে দেখা যেত যে আমাদের যে এখন কষ্ট করে মেসে থাকা লাগতেছে, এই মেস কষ্ট করে থাকা লাগতো না। আবাসন যে পরিমাণ প্রয়োজন, এটি কিন্তু কখনো হয়নি। বিগত সময় যে সরকার আসুক এবং কর্তৃপক্ষ যেই থাকুক, ঢাকা কলেজকে সবসময় অবহেলা করা হয়েছে। কলেজের সামনের বিশাল সীমানা প্রাচীরটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে হেলে আছে। নিচ থেকে সরে গেছে মাটিও। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। দেশের প্রত্যন্ত এলাকা থেকে অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন এই প্রতিষ্ঠান। ফলে তাদের ঢাকায় থাকার একমাত্র ভরসা আবাসিক হল, যদিও শিক্ষার্থীর অনুপাতে নেই পর্যাপ্ত সিট। জানালেন ভূমিকম্পের সময় তাদের অভিজ্ঞতা। মেয়াদোত্তীর্ণ ভবনে থাকা এসব শিক্ষার্থীর দাবি হল সংস্কার নয়, বরং তারা চায় নতুন আবাসিক ভবন। মোট 8টি আবাসিক হলের মধ্যে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইন্টারন্যাশনাল বেশি পুরনো। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আখতারুজ্জামান ইলিয়াস হল। অনেকবারই হলটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়, কিন্তু দোতলায় ওঠার পথ বন্ধ রেখে নিচতলায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন শিক্ষার্থীরা। ভূমিকম্প হলে একদম কি পরিমাণ আতঙ্ক নিয়ে যে দৌড়ে বের হই, হ্যাঁ, এটা আসলে যখন হয় তখন বোঝা যায়। নতুন হল সংস্কারের তুলনায় নতুন হল হওয়াটা সবথেকে বেশি প্রয়োজন। অনেকটা অচল অবস্থায় একাডেমিক কার্যক্রম। এ নিয়ে অসহায় স্বীকারোক্তি ঢাকা কলেজ কর্তৃপক্ষের। শুধু সংস্কার নয়, পুনর্গঠনের প্রয়োজন অন্তত 200 থেকে 500 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের। ছাত্রদের আবাসন সমস্যা রইল সবসময় প্রকট। আবার আমরা জানি যে একটা ছাত্রাবাস বন্ধ হয়ে গেছে, ওখানে 10 তলা একটা ভবন আমরা চেয়েছি। এই কলেজটাকে আসলে উন্নয়নের জন্য যদি 200 বা 500 কোটি টাকার একটা রাখে, প্রকল্প নেয়, তাহলে কিন্তু হয়ে যায়।
অধ্যক্ষ জানালেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা হলেও প্রক্রিয়াটি দীর্ঘসূত্রে গাঁথা। সরকার প্রস্তাবনা নিয়েছিল, কিন্তু আসলে এটার কোনো কাগজপত্র ছিল না। এখন সেটা শিক্ষা মন্ত্রণালয়ে আছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলেই এটা ইয়েতে যাবে, প্ল্যানিংয়ে। প্ল্যানিংয়ে গেলে তারা একটা পাস করে ইমপ্লিমেন্টেশনের জন্য আবার শিক্ষাকে পাঠাবে। সেটা হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজটা করে। তো এটা এখনও আমি মনে করি যে বেশ যথেষ্ট সময় লাগবে। নগরবিদ আদিল মোহাম্মদ খান বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। হঠাৎ করে চাইলেই তো সবগুলো রিপ্লেস করাও কঠিন, কিন্তু এই ঝুঁকিপূর্ণ অবস্থায় যে বসবাস কন্টিনিউ করা, এটা তো আমাদের জন্য রিস্কি। অবশ্যই এগুলোকে নিয়ে সরকারের ত্বরিত একটা সিদ্ধান্তে আসা উচিত যে কোনটা আমরা রাখবো, কোনটা রেট্রোফিট করবো এবং কোনটা আমরা পুনরায় ভেঙে নতুন করে তৈরি করবো। 1841 সালে প্রতিষ্ঠিত এই কলেজ থেকে বেরিয়েছেন বহু রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এই কলেজে পড়েছেন স্বাধীন বাংলা ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, পড়েছেন ফজলে হাসান আবেদ এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তিত্ব। ফলে রাজধানীর বুকে এমন একটি কলেজের সংকট সমাধানের প্রয়োজন সরকারের সদিচ্ছার, সেই অপেক্ষায় সাধারণ শিক্ষার্থীরা। রাব্বিয়াল রাহিদ, এখন, ঢাকা। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, গুলিবর্ষণ আর হত্যা। চট্টগ্রামে সন্ত্রাসীদের হাতে অস্ত্রের ব্যবহার ধারণ করেছে ভয়াবহ রূপ। প্রকাশ্যে এই অস্ত্রের ঝনঝনানি আর খুনোখুনিতে আতঙ্কিত ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। এরই মধ্যে একের পর এক অভিযানে উদ্ধার হচ্ছে দেশি বিদেশি অস্ত্র এবং গুলিও। প্রশ্ন উঠছে, বিদেশি এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে কোন পথে আসছে? কারাই বা নিয়ন্ত্রণ করছে এই অবৈধ অস্ত্রের এই নেটওয়ার্ক? কাজী মাহফুজের প্রতিবেদন। সম্প্রতি নগরীর বায়েজিদে নালা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় 1350টি বুলেট। বড় বুলেটগুলো AK-47 সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয়। যদিও পুলিশের দাবি এগুলোর কোনোটিই তাজা বুলেট নয়। আর্মি সহ অন্যান্য বাহিনীর ফায়ারিং প্র্যাকটিসের খালি খোসা ও সম্মুখ ভাগ। একই দিন বায়েজিদের খন্দকার পাড়ায় র্যাবের অভিযানে আমেরিকার তৈরি পিস্তল এবং পটিয়ার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে পাওয়া যায় আরও 4টি আগ্নেয়াস্ত্র। পরদিন হালিশহর এলাকায় টেপ মোড়ানো আরও 2টি বিদেশি পিস্তল ও বায়েজিদে বিদেশি অস্ত্রসহ 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এভাবে প্রতিদিনই দেশি বিদেশি অস্ত্র উদ্ধার হচ্ছে বন্দরনগরীতে। প্রশ্ন উঠছে, এত বিপুল অস্ত্রের উৎস কোথায়? কখনো চাঁদাবাজি, কখনো অস্ত্র হাতে মহড়া, কখনো ব্যবসা প্রতিষ্ঠান বা বসতঘরে হামলা করছে সন্ত্রাসীরা। এছাড়া দিনে দুপুরে সশস্ত্র মহড়া আর খুন খারাপি আতঙ্ক ছড়িয়েছে পুরো জনপদে। অস্ত্রধারী যারা সন্ত্রাসী আছে এদের বিরুদ্ধে আমাদের টলারেন্স 0। আমরা যে কোনো মূল্যে এদেরকে আইনের আওতায় আনার জন্য বদ্ধপরিকর। গোয়েন্দা সূত্র বলছে, পার্বত্য সীমান্ত ও মিয়ানমারের সীমান্ত ব্যবহার করে আসা অবৈধ অস্ত্রের চালান স্থানীয় সন্ত্রাসী ও গ্যাংগুলোর কাছে সরবরাহ করে কয়েকটি চক্র। গত 17 বছরে রাজনৈতিক ছত্রছায়ায়ও অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে দাবি করে পুলিশ বলছে, গত 1.5 বছরে চট্টগ্রাম বিভাগে AK-47 সহ 1191টি অস্ত্র, 10,674টি গোলা বারুদ এবং 1,639টি রাইফেল উদ্ধার করেছে পুলিশ। এখানে অস্ত্র এবং অস্ত্রধারী হলো সবথেকে বড় নাম্বার 1 এনিমি। তো তাকে এবং তাদেরকে আমরা এখানে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে কোনোভাবেই থাকতে দিচ্ছি না। 1.5 বছরে চট্টগ্রাম মহানগর ও জেলায় অর্ধশতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে, যার বেশিরভাগই প্রকাশ্যে গোলাগুলি। অস্ত্রের এমন ছড়াছড়িতে আতঙ্কিত চট্টগ্রামের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। অস্ত্রের ঝনঝনানি, সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আছি। রাষ্ট্র আমাদের কি দায়িত্ব নেয় সেদিকে তাকিয়ে আছি। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি অস্ত্র চোরাচালানের পথ বন্ধ করা না গেলে জননিরাপত্তা হুমকির পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এর প্রভাব ভয়াবহ হওয়ার আশঙ্কা সচেতন মহলের। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।
বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত মাসে যেখানে আক্রান্ত হয়েছেন 192 জন, চলতি মাসে সেই সংখ্যা দ্বিগুণ। চিকিৎসকদের আশঙ্কা, আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ডেঙ্গু এখন আর শুধু নগরীর রোগ নয়, ছড়িয়ে পড়ছে গ্রামেও। ফোরকান হোসেনের ছবিতে বিস্তারিত খালেদ সাইফুল্লাহর প্রতিবেদনে। বৃষ্টির জমে থাকা স্বচ্ছ পানিতে বাড়ছে এডিস মশার প্রজনন, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। কুমিল্লায় গত জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 192 জন। চলতি মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। বাসাবাড়ির ফুলের টব, পরিত্যক্ত পাত্র, নির্মাণাধীন ভবনের পানি জমে থাকা অংশ থেকে শুরু করে ডাবের খোসা কিংবা প্লাস্টিকের পাত্র, যে কোনো ছোট জলাধারী হতে পারে এ মশার প্রজননস্থল। যেখানে গ্যারেজে গাড়ি ভগ্নাবশেষ থাকে, পরিত্যক্ত টায়ার থাকে, এগুলোতে আমরা ম্যাক্সিমাম সময় পাইতেছি। হঠাৎ একদিন আমার খুব তীব্র মাথা ব্যথা ছিল। আবার আমি তখন ভাবছিলাম যে হয়তো কোনো ঘুমের কারণে একটু ঘুমালে ঠিক হয়ে যাবে, পরে কিন্তু দেখলাম না, হয়নি। পরে রাতে কেঁপে কেঁপে জ্বর আসছিল আর কি। দিনে শুইলে তো আর মশারি টাঙানো হয় না। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও বাড়ছে এডিস মশার উপস্থিতি এবং ডেঙ্গু রোগী। তাই জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি বা রক্তপাতের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের আশঙ্কা, বর্ষার বাকি সময়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তো এটা হচ্ছে যে এখন এই ডেঙ্গুর এই মাইগ্রেশনটা কিন্তু ওটা গ্রাম অঞ্চলে চলে গেছে, কিন্তু এই জন্য আরও সতর্ক হতে হবে। গ্রাম অঞ্চলে বিস্তারের জন্য অনেক বেশি পরিমাণে আছে, অপশনগুলো বেশি আছে। আমাদের ডেঙ্গু কর্নার বলেন, আমাদের ডাক্তারদের মধ্যে যারা আছেন, আমাদের যারা মিড লেভেলের ডক্টররা আছেন, সবাই কিন্তু একটা প্রস্তুতির মধ্যে আছে। যদি আমাদের নগর সংক্রমণ যদি বেশি বাড়ে, সেটা আমরা মোকাবেলা করতে পারবো। এডিসের প্রজননস্থল ধ্বংস না হলে নতুন করে জন্ম নেবে মশা, বাড়বে সংক্রমণের ঝুঁকি। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগর জুড়ে মশক নিধন কার্যক্রম জোরদারের কথা বলছে সিটি কর্পোরেশন। আমাদের সকলকে সচেতন হতে হবে, কোথাও যেন পানি জমা না থাকে, কোনো টায়ারের মধ্যে বা কোনো টপের মধ্যে দীর্ঘদিন যেন পানি জমা না হয়ে থাকে। একটু আমাদের আঙ্গিনা, বাড়ি ঘর, আমাদের আশপাশ এলাকাগুলো যেন আমরা পরিষ্কার রাখি। শহর পেরিয়ে এখন গ্রামেও মিলছে এডিস মশার প্রজননস্থল। তাই শুধু সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের দিকে তাকিয়ে না থেকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। হাটে সরবরাহ কম থাকায় নওগাঁয় বেড়েছে কাঁচা মরিচের দাম। পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি প্রতি 230 থেকে 250 টাকা দরে। অন্যদিকে বৃষ্টি, বন্যাসহ নানা কারণে টাঙ্গাইলের বাজারগুলোতেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে গরুর মাংস এবং মুরগির দাম। দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়তই বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। এনে সবশেষ পরিস্থিতি জানাতে নওগাঁর সদর উপজেলার কীর্তিপুর হাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী এবং টাঙ্গাইল পার্ক বাজারে আছেন কাউসার আহমেদ। শুরুতে আব্বাস, আপনার কাছে জানতে চাই, কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ার কারণ কি, আর এই যে দাম বৃদ্ধি হয়েছে বাজারগুলোতে, ক্রেতারা কি বলছেন? রওশন, আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল এবং কীর্তিপুর এই ইউনিয়ন প্রচুর পরিমাণ সবজির আবাদ হয়ে থাকে এবং সবজির পাশাপাশি কাঁচা মরিচের আবাদ করেন কৃষকরা। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে এই কাঁচামরিচ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে হাট বাজারগুলোতে কাঁচামরিচের সরবরাহ কমে এসেছে এবং সরবরাহ কমে আসার কারণে দাম এখন প্রায় চড়া। বলা যায় যে গত 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মরিচের দাম বেড়েছে প্রায় 140 থেকে 160 টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর হাটে। আজ সাপ্তাহিক হাটবার এবং এই হাটটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয়েছে। এখন বলা যায় যে কাঁচা মরিচের হাট প্রায় শেষ পর্যায়ে, যেহেতু হাটবার এবং এই হাটে কাঁচা মরিচের সরবরাহ কিছুটা কমে এসেছে, অর্থাৎ কাঁচা মরিচ ক্ষতিগ্রস্ত যে আবাদ রয়েছে, আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরবরাহ কমে এসেছে এবং এই বাজারে এই হাটে কাঁচা মরিচ আজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 220 টাকা থেকে 250 টাকা পর্যন্ত পাইকারি পর্যায়ে। তবে খুচরা পর্যায়ে সেটি বিক্রি হচ্ছে 300 টাকার
উপর পর্যন্ত, এবং এই হাটে যে পরিমাণ কাঁচামরিচের সরবরাহ হয়েছে বলা যায় যে প্রায় 10 লাখ টাকার মতো কাঁচামরিচ সরবরাহ হয়েছে। এবং এই হাটগুলোতে বলা যায় যে সাদা এবং আকাশি জাতের যে মরিচগুলো রয়েছে সেই মরিচের চাহিদা বেশি, এবং স্থানীয় চাহিদা মেটে এই মরিচগুলো ঢাকা এবং চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে এবং সরবরাহ হয়ে থাকে। কাঁচামরিচ যারা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, যে তারা জানিয়েছেন যদি লাগাতার এরকম বৃষ্টি চলতে থাকে তাহলে সবজি মরিচ ক্ষেত যেমন নষ্ট হবে এবং আগামীতে দাম আরো বাড়বে। এবং যারা কৃষক রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। একজন কৃষক বলেছেন যে 1 বিঘা জমিতে আবাদ করছেন এবং সপ্তাহে 2 দিন তিনি কাঁচামরিচ বিক্রি করেন, এবং এই আজকে তিনি 22 কেজি কাঁচামরিচ প্রতি কেজি 220 টাকা পর্যন্ত বিক্রি করেছেন। এবং বলা যায় যে এই হাট থেকে প্রায় 10 লাখ টাকার মতো কাঁচামরিচ আজ সরবরাহ হচ্ছে। তো এই ছিল আমার কাছে কাঁচামরিচের দাম নিয়ে সবশেষ। কাউসার, টাঙ্গাইলের বাজার পরিস্থিতির কি অবস্থা? বিশেষ করে মাংসের বাজার দরের যে দাম বৃদ্ধি উঠানামার ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবারের বাজার জমে ওঠে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে এই দিনে টাঙ্গাইলের যে বাজারগুলো রয়েছে এখানে সকল শ্রেণী পেশার মানুষ এখানে আসেন, যে কারণে তারা বলছেন যে আজকে অন্যান্য দিনের তুলনায় বেচাকেনা একটু ভালো হয়। তবে সপ্তাহের ব্যবধানে মুরগি, গরুর মাংস এবং খাসির মাংসের দাম কিছুটা বেড়েছে। আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, আর এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে, আর এছাড়াও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। আর এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে 750 থেকে 800 টাকা কেজি দরে ষাঁড় গরুর মাংসের দাম, আর এছাড়াও গাভীর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকা কেজি দরে। আর এছাড়াও বিভিন্ন বাজারে আজকে খাসির মাংস বিক্রি হচ্ছে 1050 থেকে শুরু করে 1150 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন যে এই যে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে বাজারের সরবরাহ অনেকটাই কমে গিয়েছে। এছাড়াও চাহিদা রয়েছে, যে কারণে দাম কিছুটা বেড়েছে। তবে কোনো ব্যবসায়ী দাবি করেছেন এই যে দাম বাড়ার কারণে অনেক দোকানে বিক্রি অনেকটাই কমে গিয়েছেন। তারা বলছেন যে আগে একটি দোকানে যেখানে 25 থেকে 30 হাজার টাকার মুরগি বিক্রি হতো সেখানে এখন বিক্রি হচ্ছে 20 থেকে সর্বোচ্চ 22 হাজার টাকার। তারা বলছেন যে দাম বাড়লে বিক্রি অনেকটাই কমে যায়। তারা বলছেন যে পরবর্তীতে যখন দাম কিছুটা কমবে তখন বিক্রি স্বাভাবিক হবে। আর এদিকে ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কমার অন্যতম কারণ হিসেবে তারা বলছেন যে দফায় দফায় বৃষ্টি এবং বন্যার কারণে চরাঞ্চল থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত খামারে ব্রয়লার, লেয়ার মুরগি তোলা হয় সেখানে অনেকটাই তুলছেন না, যে কারণে এই দাম কিছুটা বেড়েছে সরবরাহ কমার কারণ। আর এদিকে যারা ক্রেতা রয়েছেন তারা নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। তো রওশন, এই ছিল আমার কাছে টাঙ্গাইলের পার্ক বাজার থেকে সর্বশেষ তথ্য। ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ এবং নওগাঁ থেকে যুক্ত ছিলেন আব্বাস আলী। এবারে জানবো রাজধানীর কাঁচা বাজারের নিত্যপণ্যের সার্বিক অবস্থায়। রাজধানীর কাঁচা বাজারের নিত্যপণ্যের দাম আবার ঊর্ধ্বমুখী, অধিকাংশ সবজির দামই চড়া। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার দরের সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, রাজধানীর বাইরে পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 230 থেকে 250 টাকা দরে। কারওয়ান বাজারের দাম কেমন দেখছেন, আর এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দরদামও জানাবেন। ইস্তিয়াক, এই সকালে কারওয়ান বাজারে আমরা বিশেষ করে কাঁচামরিচের বাজার যেটি দেখলাম, আপনি শুরুতেই যেটা বললেন যে রাজধানীর বাইরে সেটি 200 টাকার উপরে বিক্রি হচ্ছে। আমরা এখানে যেটা দেখতে পেলাম যে এটা এই রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 350 টাকা, যেটা খুচরা বাজারে 300 থেকে 400 টাকা ভেদে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু বর্ষা মৌসুম, এটা দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সেইভাবে সরবরাহটা হয়নি। তবে ক্রেতারা বরাবরই অভিযোগ করছেন যে তারা নানা অজুহাতে ব্যবসায়ীরা এই দামটি বাড়াচ্ছেন। অধিকাংশ ক্রেতাই বলছেন যে তারা আজকে কাঁচামরিচ কিনেছেন 350 থেকে 400 টাকার মধ্যে। শুধু কাঁচামরিচই না, এই কারওয়ান বাজারে অধিকাংশ সবজির দামই বলা যায় যে আকাশ ছোঁয়া বলা যায়। যে আমরা যেটা দেখলাম বাজার করে সবচেয়ে বেগুন, বরবটি বা
যে কোনো সবজি বলি না কেন, অধিকাংশ সবজি 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। করলাও বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা ধরে। বর্ষাকালীন সবজি কাঁকরোল বা ধুন্দল যা সেগুলো 80 টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে। আর শুধু 30 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে পেঁপে, এছাড়া অন্যান্য ঢেঁড়স, চিচিঙ্গা, কচুমুখী যাই বলি না কেন 70 টাকার নিচে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না কারণ বাজারে। এবার যদি আমরা একটু মুরগির বাজারে বা প্রোটিনের বাজারে কথা বলি, মুরগির বাজারেও প্রায় মাসখানেক ধরেই সেই মুরগির বাজারের দামটা চড়া। 320 টাকার উপরে সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগি 120 টাকা, 180 থেকে 190 টাকা বিক্রি হচ্ছে। আমরা চালের বাজারের খোঁজ নিলাম, চালের বাজারেও বিশেষ করে মিনিকেট এবং সুগন্ধি চালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। বিক্রেতারা যেটি বলছেন যে বিশেষ করে মোকামে বা আড়তে সরবরাহের ঘাটতি, যেহেতু বর্ষাকাল এবং এই কারণেই নাকি দামটা হঠাৎই বৃদ্ধি হয়েছে এবং ক্রেতারা বরাবরই অভিযোগ করছেন যে বিক্রেতারা নানা অজুহাতে সবসময় এই বর্ষা বা নানান অজুহাতেই তারা দামটা বাড়িয়ে থাকে। তো আমরা কারণ বাজারের সার্বিক পরিস্থিতি যেটা দেখলাম যে বিশেষ করে ক্রেতারা সবচেয়ে বেশি ধাক্কা খাচ্ছেন কাঁচামরিচের বাজারে এসে। কাঁচামরিচের এখানে খুচরা বিক্রির দামটা 350 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে। ইস্তিয়াক। নিষেধাজ্ঞা আরোপ করেও ইরানি তেল চীনে পৌঁছানো ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নির্দেশে তেহরানের বন্দর অবরোধ সত্ত্বেও মালয়েশিয়ার উপকূলীয় জলসীমায় জাহাজ থেকে জাহাজে স্থানান্তর করা হচ্ছে ইরানের তেল। মালয়েশিয়ার উপকূলে জাহাজ নোঙরের একটি বিশাল এলাকাকে নিষেধাজ্ঞাভুক্ত তেল বিক্রির প্রধান বাজার হিসেবে চিহ্নিত করা হয়েছে, আল জাজিরা বলছে। ইরান ছাড়াও যেখানে বিক্রি হচ্ছে নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়া এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বাকিটা। গেল সপ্তাহে ইরানের তেলবাহী ট্যাঙ্কার হিউম্যানিটি মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালী অতিক্রম করার পর মালয়েশিয়া উপকূলের উত্তর পূর্ব দিকে মোড় নেয়। সেখানে পৌঁছে বন্ধ হয়ে যায় ট্যাঙ্কারের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা। স্যাটেলাইট ট্র্যাকিং ডাটা থেকে দেখা গেছে অপরিশোধিত তেলবাহী ইরানি ট্যাঙ্কারটি মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর সীমানায় প্রবেশ করে, যা উপকূল থেকে প্রায় 70 কিলোমিটার দূরে দক্ষিণ চীন সাগরে অবস্থিত 1000-এর বেশি বর্গ কিলোমিটার বিস্তৃত একটি জলরাশি। সমুদ্র নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, তেলের চালান খালাস করার সময় যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে ইরানি ট্যাঙ্কারটি। মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর সীমানা ব্যবহার করে দীর্ঘদিন ধরে ইরানের তেল কিনছে চীন। রুশ এবং ভেনেজুয়েলার তেলের বাজার হিসেবেও জনপ্রিয় এই পূর্বাঞ্চলীয় বন্দর সীমানা। ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের তথ্য অনুযায়ী এভাবেই ইরানের অপরিশোধিত তেলের প্রায় 90% চলে যাচ্ছে চীনে। স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে আল জাজিরা জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর 5 মাস ধরেই চালু আছে মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর সীমানা। চলতি বছরে পারস্য উপসাগর, হংকং এবং উত্তর চীনের জলসীমায় এমন 62টি জাহাজকে শনাক্ত করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক দল। যদিও কাগজে কলমে এই জাহাজগুলোকে আনফিট বা অকার্যকর দেখানো হয়েছে। শান্ত জলরাশির এই উপকূলে যুদ্ধের আগে থেকেও অনেক জাহাজ নোঙর করা থাকত এবং সেখানে তেল স্থানান্তরের কাজ চলত। বিশেষ করে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সরবরাহকারীদের কাছে তেল পৌঁছানোর জন্য এই সীমানা খুবই কাছাকাছি। এর আগে নিষেধাজ্ঞার কবলে থাকা দেশের জাহাজ চলাচল ও নোঙর বন্ধে আইনি কাঠামো শক্তিশালী করেছে মালয়েশিয়া। কিন্তু আল জাজিরার এই অনুসন্ধান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আল জাজিরা আরও দাবি করছে, গড়ে 200 জাহাজ নোঙর করা থাকে মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় ওই বন্দর সীমানাতে এবং এর অর্ধেকের সাথে ইরানের যোগসূত্র থাকতে পারে। চীন ইরানের তেল কেনার কথা স্বীকার না করলেও ইরানি তেল পরিশোধিত হয় এমন 5টি শোধনাগারে মার্কিন নিষেধাজ্ঞার পর এর তীব্র বিরোধিতা করেছিল বেইজিং। চলতি সপ্তাহে যে 6টি তেলের ট্যাঙ্কারে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, সেখানেও ছিল ইরানের তেল, যা যাওয়ার কথা ছিল চীনে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ঐতিহাসিক স্থাপত্য আর পর্যটনের দেশ ইতালিতে এখন যেন আগুনের হলকা। গ্রীষ্মের শুরু থেকেই দফায় দফায় ধেয়ে আসা তাপদাহ রূপ নিয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। উত্তর আফ্রিকা থেকে আসা শক্তিশালী তাপপ্রবাহের কারণে গোটা দেশ জুড়েই বিপর্যস্ত জীবনযাত্রা। রোম, নেপলস, পালের্মো সহ গুরুত্বপূর্ণ বড় শহরে রেড অ্যালার্ট জারি করেছে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত থাকছে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে।
ইউরোপ জুড়ে জলবায়ু পরিবর্তনের চরম প্রভাবের মধ্যে আবারও তাপদাহে পড়ছে ইতালি। উত্তর আফ্রিকা থেকে আসা অ্যান্টিসাইক্লোনের প্রভাবে দেশটির রাজধানী রোম সহ তীব্র তাপমাত্রার কারণে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন শহরের উপর ভিত্তি করে নিয়মিত স্বাস্থ্য সতর্কতা ও নির্দেশিকা জারি করে আসছে। সম্প্রতি 21টি শহরে রেড অ্যালার্ট সহ 27টি বড় শহরের আবহাওয়া পর্যবেক্ষণ করে 4 স্তরের কালার কোডেড অ্যালার্ট জারি করেছে। তাপমাত্রার সবথেকে ভয়াবহ রূপ দেখা গেছে দক্ষিণ অঞ্চলীয় দ্বীপ সিসিলিতে। জুলাইয়ের শেষ সপ্তাহে এসে কাস্তেল তেরমিনি ও সিজাকিউস অঞ্চলে পারদ ছুঁয়েছে অবিশ্বাস্য 48.9 ডিগ্রি সেলসিয়াসে, যা ইতালির আবহাওয়ার ইতিহাসে নতুন রেকর্ড। বিভিন্ন শহরে ঘটছে রাস্তায় থাকা গাড়িতে আগুন লাগার ঘটনাও। বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকার এই উত্তপ্ত বায়ুপ্রবাহ কেবল মানুষের স্বাস্থ্যকেই নয়, গোটা ইউরোপের অর্থনীতি ও পরিবেশকেও এক বড় সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এদিকে প্রবাসী বাংলাদেশিরাও চরম পরিস্থিতি ও ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এবছর যে গরম হয়েছে, এই গরমের কারণে আমাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের যে লাভের আশা ছিল, সেই লাভের আশা পূরণ আমরা যদি এরকম গরম থাকে। এই গরমে শুধুমাত্র আমরা না, সমস্ত মানুষের জন্যই একটা তাদের স্বাভাবিক জীবনযাপন থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা। ইতালির তাপমাত্রা প্রতি বছরই বাড়তির দিকে যাচ্ছে। আমরা বিগত 2-3 বছর যাবতই দেখছি প্রচুর গরম পড়ে, এবং আসলে এবারও দেখছি আমরা যে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু বাসা বাড়ি থেকে বের হচ্ছে না, এবং যারাই বের হচ্ছে তাদের কিন্তু প্রচুর পরিমাণ পানি পান করতে হচ্ছে। 2026 সালের এই তাপদাহ প্রমাণ করছে জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের হুমকি নয়, বরং বর্তমানের এক কঠোর বাস্তবতা। এদিকে এই জুলাইয়ে চরম গরমে হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবীণদের সংখ্যা বেড়েছে প্রায় 40%। চলমান তীব্র তাপদাহে যেন চলছে পুরো ইতালি। তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় রোম, মিলান সহ প্রধান শহরগুলোতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। আবহাওয়া দপ্তর বলছে, এই নরকসম গরমের তীব্রতা সহজে কমছে না, ফলে প্রশ্ন থেকেই যায়, প্রকৃতির এই রুদ্র রূপের সামনে ইউরোপের এই রূপসী দেশ আর কতদিন এভাবে থমকে থাকবে? মনিরুজ্জামান মনির, এখন ইতালি। এবার খেলা প্রসঙ্গ। উচ্চবিলাসী কোনো স্বপ্ন নয় অস্ট্রেলিয়া সফরের আগে, বরং মাটিতেই পা রাখছে বাংলাদেশ দল। 2 দশকের বেশি সময় পর দেশটিতে টেস্ট খেলতে যাওয়ার আগে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। অচেনা কন্ডিশনে কাজটা কঠিন হবে মানছেন তিনি, তবে পাশাপাশি অধিনায়কের কণ্ঠে ছিল প্রস্তুতির ঘাটতির আক্ষেপও। বাকিটা জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমাদের টিম কেমন করবে? এই উত্তর আমি দিলে পছন্দ হইতো। সংবাদ সম্মেলন শুরুর আগেই সাংবাদিকদের উদ্দেশ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রশ্ন, যেন শুরুতেই সবাইকে বাস্তবতা বুঝিয়ে দিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এটা আসলে আমাদের কারোই কন্ট্রোলে নাই, যে কোনো সময় যে কোনো প্লেয়ার ইনজুর্ড হতে পারে। অস্ট্রেলিয়ার মাটিতে বহুল কাঙ্ক্ষিত টেস্ট সিরিজের উদ্দেশ্যে শুক্রবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শান্ত জানালেন দল হিসেবে নিজেদের প্রত্যাশা ও লক্ষ্যের কথা। আমাদের টার্গেট থাকবে যে কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমাদের প্রসেসটা কি, ওই জায়গাটা আমরা ঠিকঠাক মতো মেনটেন করছি কিনা। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সেখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা না থাকলেও দ্রুত মানিয়ে নিতে চান শান্ত। পিচ যেমনই হোক, বোলারদের উপর পূর্ণ ভরসা রাখছেন তিনি। স্কোয়াডে যেই পেস বোলারগুলো আছে তারা ক্যাপাবল, এবং মুশফিক ছাড়া আমি বলবো যে মোটামুটি সবাই এক্সপেরিয়েন্স, অনেক বছর ধরেই খেলছে। সো তারা যদি তাদের সেরা বোলিংটা ওই দিন করতে পারে, অবশ্যই 20 উইকেট নেওয়া সম্ভব। কন্ডিশনটা আমরা ওখানে যাওয়ার পরেই আসলে অ্যাডাপ্ট করার চেষ্টা করব, যেরকম কন্ডিশনই থাকুক মানায় নিতে হবে। দল ঘোষণার আগে থেকেই মিরপুরের টানা অনুশীলন করেছেন বেশিরভাগ ক্রিকেটার, তবে অধিনায়ক শান্তর কণ্ঠে ছিল আরও প্রস্তুতি নিতে না পারার আক্ষেপ। বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিকমতো প্লেয়াররা নিতে পারে নাই, এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল এবার। এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ টিভিতে দেখলেও এবার নিজেরাই খেলতে যাওয়ায় আলাদা উত্তেজনা কাজ করছে বলেও জানান শান্ত। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।